অনেকে জানে না যে আমরা কি ভাষায় কথা বলি, কি না কি চায়না থেকে আসছি নাকি জাপান থেকে আসছি। এখন আমার নামের পরিবর্তে যদি আমাকে আরেকজন অন্য নামে ডাকা হয় তাহলে আমার কেমন লাগবে? শিক্ষা সংস্কৃতি সহ ঐতিহ্যগতভাবে বেশ সমৃদ্ধ রাখাইন সম্প্রদায় আদিকাল থেকে কক্সবাজারের জনবসতি গড়ে তোলে এ জাতি টিকে আছে শত শত বছরের নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। তবে এখন অনেকটাই হেলে পড়ার অবস্থা তাদের। যেমন রাখাইনদের মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে মৌখিকভাবে ভাষার চর্চা ঘরে ও বাইরে থাকলেও খুব একটা হাতে কলমে নেই এই ভাষার শিক্ষা চর্চা। মাতৃভাষার হাতে কলমে চর্চার এমন দুর্দিনে আলোর দিশারি হয়েছেন এক রাখাইন নারী, যার নাম নীলাওয়াং রাখাইন। নীলাওয়াং রাখাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে মাস্টার্স শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে আছেন শিক্ষক প্রশিক্ষক হিসেবে। চাকরির পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে নেমে পড়ে নিজ জাতির অস্তিত্ব রক্ষায় এক রুটিন মাফিক যুদ্ধে। বছর খানেক আগে খুলে বসেন চালং একাডেমি নামে এক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাবার সহযোগিতায় রাখাইন ভাষার উপর জোর দিয়ে চালিয়ে যাচ্ছেন শিক্ষার কার্যক্রম। আমি উপলব্ধি করতে শিখি যে আমাদের ভাষাটা দিন দিন অনেক বেশি অবহেলা করছি আমরা আমাদের ভাষাটাকে, এবং আমার কাছে মনে হয় যে যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের ভাষাটা হারিয়ে যাবে। যদি আমাদের ভাষাটা হারিয়ে যায় তাহলে আমাদের পরিচয় হারিয়ে যাবে, এবং পরিচয় যদি হারিয়ে যায় আমরা বিলুপ্ত হয়ে যাব, আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তো সেই চিন্তা থেকে আমার আসলো যে ঠিক আছে, আমাদের ভাষাটাকে আমাদের সংরক্ষণ করতে হবে, আমাদের পরিচয়টা আমাদের ধরে রাখতে হবে। এজন্যে আমার এই চিন্তা থেকে এই উদ্যোগটি নেওয়া। রাখাইনদের ভাষা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরকারকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নীলা। আমি যতটুকু জানি আমাদের হিলট্রেক্সে যারা আছেন সেখানে প্রাইমারি লেভেলে তাদের মাতৃভাষাটা অ্যাড করা হয়েছে। আমি চাই আমাদের সমতলেও যাতে আমাদের আদিবাসী স্টুডেন্টদের জন্য এই ধরনের সুযোগ সুবিধা হোক। আমি চাই কমপক্ষে যারা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট আছে তাদেরকে যাতে আমরা এই ধরনের শিক্ষা দিতে পারি। আমি আসলে চাইব, এটাই চাইব। সুদূর রাখাইন নয়, এই সমুদ্রের শহরে রাখাইনদের মতোই আদিকাল ধরে বসবাস করে আসছে চাকমা তঞ্চঙ্গাদের মতো আদি জনগোষ্ঠীও। নিজেদের জনগোষ্ঠীর ব্যাপারে কথা হয় মেডিকেলে পড়ুয়া এই শিক্ষার্থীর সাথে। তার মতে যোগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজ ভাষা চর্চায় ভাটা পড়েছে, কিন্তু তা রক্ষায় বিগত সরকার পাঠ্যপুস্তকে চাকমা সহ বেশ কয়েকটি ভাষা যুক্ত করলেও তা ফলপ্রসূ হয়নি। আমরা প্রত্যেক বছর আমরা সরকারের কাছে দাবি জানাই ও জোরালোভাবে উত্থাপন করি, কিন্তু সরকার যথাযথভাবে সেটা কর্ণপাত করে না আমাদের। অবশ্যই বর্তমান যুগের সাথে কিছুটা এখানে এটা আধুনিকতা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। এটার একটা ইনফ্লুয়েন্স আমাদের সংস্কৃতির উপর পড়তেছে, তাই না? কারণ অনেকে পশ্চিমা সংস্কৃতির প্রতি আসক্ত হচ্ছে, অ্যাট্রাক্টেড ফিল করতেছে। হ্যাঁ, যার কারণে আমাদের সংস্কৃতিটা এখন ওইভাবে ধারণ করে না। শহরের বুকে গড়ে ওঠা এই রেস্টুরেন্ট যেন এক টুকরো আদিবাসী পল্লী। নানান সংস্কৃতি ও ঐতিহ্যগ্রাফিতিতে ফুটে উঠেছে আদিবাসীদের জীবনধারা। শহরের ব্যস্ততার ফাঁকে ভুলে যাওয়া আদিবাসীদের খাদ্যাভ্যাসের স্বাদ পেতে এমন উদ্যোগ বলছে কর্তৃপক্ষ। আসলে আমার এই রেস্টুরেন্ট থেকে তো সব সংস্কৃতি তো বোঝানো সম্ভব না। আমি আমার খাদ্যাভ্যাসকে আমি পরিচয় করাই দিতে পারি। যেমন আমাদের খাবারগুলো যে কম মশলা দিয়ে রান্না করা হয়, যেখানে হয়তোবা সর্বোচ্চ জিরা ইউজ করা হয়। এর চাইতে যেমন আদা রসুন পেঁয়াজ দিয়ে যে কি সুন্দর করে তেল কম দিয়ে যে রান্না করা হয়, এটা যে এটা যে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব, এটা মানুষের খেয়ে উপকার, এবং এটাকে যে রিপ্রেজেন্ট করাই যে আমার উদ্দেশ্য। আদি এই জনগোষ্ঠীদের মতে সমাজে নানা ক্ষেত্রে তারা এখনো বৈষম্যের শিকার।
এমনকি বিভিন্ন সময় বোলিংয়ের শিকারও হতে হয় তাদের, যা জাতিকে হেয় করা মনে করছে তারা। হ্যাঁ, অবশ্যই আমার খারাপ লাগবে। এখন আমার নামের পরিবর্তে যদি আমাকে আরেকজন অন্য নামে ডাকা হয় তাহলে আমার কেমন লাগবে, আমি কীরকম ফিল করতে পারি, তাই না? তো এখন আমরা যেহেতু আদিবাসী নিজেদেরকে দাবি করছি, এখন সেখানে আমাদেরকে উপজাতি হিসেবে বলা হচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় না অ্যাকসেপ্টেবল। ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে দেখতে গিয়ে কেমন একটা যেন হীনমন্যতার চোখে দেখে, যার কারণে আমরা ভিন্ন ধরনের বৈষম্যের শিকার হই, ভিন্ন ধরনের বোলিংয়ের শিকার হই। উচ্চশিক্ষা নিতে গিয়ে বলেন, হ্যাঁ, শহরে আসতে গিয়ে ভিন্ন চাকরি, তারপর কর্মস্থলে ভিন্ন ধরনের গিয়ে বোলিংয়ের শিকার হয়। বৈষম্য তো সেটা সৃষ্টি হচ্ছে, অনেক আগে থেকে সৃষ্টি হয়। তো আমরা চাই এই বৈষম্যগুলো যাতে না হয়। রাখাইন এই সমাজকর্মীর মতে রাখাইনদের অস্তিত্ব টিকিয়ে রাখতে 1295 সালে কক্সবাজারের অনেক জায়গা নিষ্কর হিসেবে কাগজে কলমে ছিল, কিন্তু যা বর্তমানে বেদখলে চলে গেছে। যা আছে তাও হস্তান্তরযোগ্য নয়। এছাড়া নিজেদের অনাগ্রহ ও দেশের সার্বিক পরিস্থিতির কারণে নিজ সংস্কৃতির জৌলুস দিন দিন হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। ব্রিটিশ আমলে আর কি একটা অঞ্চলেই ছিল আমাদেরকে নিষ্কর 1295 খতিয়ানভুক্ত একটা জায়গা করে দিছিল। এই যে এই এলাকা, এটাও 1295 খতিয়ান। তারপর এখান থেকে কস্তুরাঘাট থেকে মাঝের ঘাট পর্যন্ত পুরা এলাকাটা আমাদের সম্প্রদায়ের জন্য নির্ধারিত ছিল। এটা যদিও ইদানিং এটা এখন এই অর্ডারটাকে হাইড করে এই বিক্রি করা হচ্ছে আর কি, মানে হস্তান্তর হচ্ছে। আসলে এটা হস্তান্তরযোগ্য ছিল না। আদি এই জনগোষ্ঠীর নেতারা মনে করছে নিজেদের সাংবিধানিক স্বীকৃতি না পাওয়া, চারদিকে দখল বেদখল, অস্তিত্বের টানাপোড়েন সহ সরকারের অবহেলার কারণে তাদের টিকে থাকা হুমকির মুখে পড়েছে। সরকার, বর্তমানে যে সরকার একটা নাম দিচ্ছে কি বৈচিত্র্য একটা জিনিস, তাহলে তার ক্ষমতা না যাওয়ার আগে যে আদিবাসীকে স্বীকৃতি দেবে অনেক কিছু বলে যায়, কিন্তু ক্ষমতার যাওয়ার পরে কোন রহস্যময় জায়গায় তারা আবার মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলে। কিন্তু এখানে একটা রহস্য রয়েছে, আদিবাসীদের যে স্বীকৃতি না দেওয়া, আদিবাসী শব্দটা ব্যবহার না করা, এই রহস্যটাকে খুঁজে বের করতে পারলে মনে করবে যে আসল সমাধানটা। আমাদের তো এখন মানে পিঠ দেওয়ালে থেকে গেছে, খাই না খাই আগের সেই সংস্কৃতি ধরে রাখতে পারছি না। যেমন তাঁত শিল্প হারিয়ে গেছে আমাদের, সেটা কিন্তু এটা সরকার এটা সংরক্ষণ করা উচিত ছিল। যারা তাঁতি তাদেরকে একটু মোটিভেশন করা দরকার ছিল। এরকম আমাদের অনেক 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 ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। অলংকার, আমাদের যে ঐতিহ্য, এই যে আদিবাসীদের যে নিজস্ব যে অলংকারগুলি, আমাদের যে কাপড় চোপড়, মানে একটা সৌন্দর্য, এতে করে একটা দেশের সম্মান না বাড়বে, সম্মান তো কমবে না। সচেতন মহল মনে করছে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী সবসময় শোষিত, নির্যাতিত ও অবহেলিত, তাই তাদের প্রতিটা স্তরে হতে হচ্ছে নানা ধরনের বৈষম্যের শিকার। তাদের জীবনটাই এখন অনিশ্চিতের মধ্যে পড়েছে। বিশেষ করে তাদের ভূমির অধিকার, তাদের ভাষার অধিকার রক্ষার যে তারা লড়াই করছে, সেটা হচ্ছে কি তাদের যে কৃষ্টি কালচার সভ্যতা সেটিকে সংরক্ষণ করতে হবে। কিন্তু আমরা দেখেছি সরকার আমাদের পাহাড়িদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের যে ন্যায্য অধিকার তারা দেয় না। তাদের যে দাবি দাওয়া রয়েছে, অনেকগুলো দাবি দাওয়া, কখনো কোনো সরকার সেটি বিবেচনা করে না এবং সেটি অনেক সরকার পরেও দেখে নাই। তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া এবং তাদের প্রাপ্য অধিকার দেওয়া, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত না করা, সেটা আমাদের যেমন কর্তব্য, আমাদের সরকারেরও কর্তব্য। প্রতি বছরের 9 আগস্ট জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্ব আদিবাসী দিবস পালন করে থাকে এসব জনগোষ্ঠীর লোকজন। এবারের প্রতিপাদ্যে উঠে এসেছে আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অধিকার রক্ষা ও ভবিষ্যৎ গঠন সহ নানা ধরনের গুরুত্বপূর্ণ দিক। সাজন বড়ুয়া, সাজো, পেনুয়া নিউজ।